বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয়ে বিশেষ করে রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন রাষ্ট্রপতি কে হবেন সেগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল আছে। তীব্র জ্বালানি সংকট দেশ জুড়ে, জ্বালানি সন্ধানে বাংলাদেশ, কিন্তু নিজের ভেতরে দেশের ভেতরে যে জ্বালানি আছে সেটা অনুসন্ধান করবার জন্য বিশেষ করে গ্যাস তেমন কোনো তৎপরতা বিগত কয়েক বছরে বাংলাদেশ দেখেনি। সম্প্রতি তথ্য সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন যে এআই নির্ভর ভুয়া তথ্য ডিপ ফেক মোকাবেলায় সরকার দুটো প্রকল্প নিয়েছে। তবে প্রকল্পগুলোর প্রযুক্তিগত কাঠামো, আইনি সুরক্ষা, বাজেট এবং স্বাধীন তদারকি এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। আমরা বাংলাদেশে প্রকল্প নীতি দেখি, আমরা নানা রকমের পলিসি দেখি, কিন্তু সেগুলো বাস্তবায়ন বা ডেলিভার করবার ক্ষেত্রে তেমন কোনো সন্তোষজনক পদক্ষেপ অতীতে যেমন দেখা যায়নি, এই সরকারের 5 মাসও তেমন কিছু দেখা যাচ্ছে বলে অনেকেই মনে করছেন না। এইসব নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় নেতা ডক্টর সাজেদুল হক রুবেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রথমে যেটা নিয়ে অনেকেরই কৌতূহল, আসলে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, কেন করেছেন, কি করেছেন সেগুলো আলোচনা, তার চেয়ে বড় আলোচনা সেটা হচ্ছে রাষ্ট্রপতি কে হচ্ছেন, কেমন রাষ্ট্রপতি চাই আমাদের, কেমন রাষ্ট্রপতি দরকার। এটা যদিও এখন পর্যন্ত অর্নামেন্টাল একটা পজিশন, বাট সংকটকালে রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এবং আমাদের নিকট অতীতেও আমরা সেটা দেখেছি। এটি একটি দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে যখন নানা রকমের সংস্কারের আলোচনা হচ্ছে এবং আপনাদের 31 দফা, আপনার জুলাই চার্টার, নির্বাচনী ম্যানিফেস্টো, অন্যদের চাওয়া, সিভিল সোসাইটির চাওয়া, সব মিলিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনবার কথাও অনেকদিন ধরে হচ্ছে। সেই বিবেচনা থেকে রাষ্ট্রপতি পদটি অনেকেই মনে করেন সামনের দিকে আরও গুরুত্বপূর্ণ হবে। সো মিস্টার ফজলে হুদা বাবুল, আপনার কাছ থেকে শুনতে চাই। জি, ধন্যবাদ জিল্লু ভাই, এবং আপনার এই জনপ্রিয় টক শোতে আবার ডেকেছেন তৃতীয় মাত্রায়। নিজেকে সম্মানিত বোধ করছি। ডক্টর সাজেদুল হক, সিপিবির কেন্দ্রীয় নেতা, আমাদের বড় ভাই রুবেল ভাই, সহালোচককে পেয়ে আরও ভালো লাগছে। বিষয় যেটা আপনি অবতারণা করেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ, রাষ্ট্রপতি কেমন চাই, 31 দফা, জুলাই সনদ, জ্বালানি সমস্যা, মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাহেবের যে তথ্য নিয়ে এআই আসবার পর যে আমাদের অপতথ্য, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এই জিনিসগুলো সার্বিক বিষয় নিয়ে শুরুতেই বলি রাষ্ট্রপতি নিয়ে। আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা অনেকে অলংকার মনে করে, সেখানে আমার একটু অনেকে এটাও বলে যে দোয়া পড়ার জন্য একটা পদ। ফরমার প্রেসিডেন্টই বলেছেন। হ্যাঁ, ফরমার প্রেসিডেন্টও তাই বলেছেন। কিন্তু আপনি দেখুন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়টা উনি দেখেন, এমনকি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য বোধহয় উনি, রাষ্ট্রপতি এখন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন, আন্তঃরাষ্ট্রীয় মিটিং করবেন, এগুলা রাষ্ট্রপতিকে অবহিত করবেন, এটি কিন্তু একটা প্রথা, কাস্টমস। তারপর কি আপনি দেখুন দেশের দুঃসময়ে যখন দেখা যায় যে আমাদের সংবিধানকে আপহোল্ড করতে হবে, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, এমনকি সেনাবাহিনীতেও তার প্রভাব থাকে। শুধু তাই নয়, আপনি দেখুন যে বিচারপতি নিয়োগও যদিও পরামর্শক্রমে হয় সব কাজই, কিন্তু রাষ্ট্রপতি যখন আবার সংসদে ভাষণ দেন, এইটা নিয়ে কিন্তু 48 ঘন্টা, 70 ঘন্টা, 72 ঘন্টা সংসদে আলোচনাও হয়। এটার কারণটাই হচ্ছে রাষ্ট্রপতি পদটাই সম্মানের এবং রাষ্ট্রের সর্বোচ্চ এবং সবচেয়ে সম্মানিত পদ। এই পদ অলংকার করা আসলে যে কারোর জন্যই অনেক সম্মানের। কিন্তু আমরা দেখেছি কি যে আমরা কিন্তু সবসময় এই পদটাকে খুবই বাজেভাবে চিত্রায়িত করেছি। আর এখনকার যে তথ্য প্রযুক্তির যে যুগ, যে এআই এর যুগ, এই সময় কিন্তু সমস্ত কথা বিশ্বের সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। আমাদের দেশের সম্মান, আমাদের রাষ্ট্রের সম্মান, আমাদের রাষ্ট্রপতির সম্মান, এটা রাখবার দায়িত্ব আমাদের সবার। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার নেতৃত্বে যে
আমি মনে করব অনেক সুন্দর একটা বিদায় করেছেন উনি রাষ্ট্রপতির, তাকে যথাযথ সম্মান দিয়েই বিদায় করেছেন এবং এটা মিনিমাম হওয়া উচিত। যদিও তিনি, আমরা জানি, ফ্যাসিস্টের দোসর ছিলেন, আমরা জানি দুদকের তদন্ত, উনি কমিশনার তদন্ত ছিলেন, আমরা দেখেছি অনেক কিছুই তার প্রিভিয়াস, কিন্তু আপনি যদি দেখেন যে দেশের সংকটাপন্ন মুহূর্তে উনি 24কেই ধারণ করেছেন, তার পক্ষেই বলেছেন, চাপে বলুক আর যেভাবেই বলুন না কেন, উনি দুঃসময়ে কিন্তু ওনার ভূমিকাটা উনি খুবই ধন্যাত্মকভাবে দেশের জনগণ এটা উপভোগ করেছে এবং যার ফসল আমরা একটা গণতান্ত্রিক, ডেমোক্রেটিক, স্বাধীন, সার্বভৌম একটা পার্লামেন্ট পেয়েছি। এখন এসুন যে আমরা কেমন রাষ্ট্রপতি চাই। দেখুন, রাষ্ট্রপতি পদ আপনি, হ্যাঁ, যদি বাংলায় বলি, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু রাষ্ট্রপতি, পুতিনও রাষ্ট্রপতি। কাজেই আমাদের দেশেও অনেক রাষ্ট্রপতি গেছে যারা মানে পরবর্তীতে সাজাপ্রাপ্তও হয়েছে। তো কিন্তু এইটা হওয়া উচিত নয়। আমাদের রাষ্ট্রপতিটা হওয়া উচিত সবার গ্রহণযোগ্য, সমাজে অধিকাংশ মানুষ যাকে ভালো বলবেন, যার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, অতীত ইতিহাস ভালো থাকবে, যিনি অবশ্যই সামাজিকভাবে ভালো মানুষ হবেন, নৈতিকভাবে ভালো মানুষ হবেন এবং সবার কাছে গ্রহণযোগ্য, যার কাছে সবাই যেতে পারবে, একটা সম্মানের জায়গা যেন থাকে হয়, এরকমটা রাষ্ট্রপতি চাওয়াটা সবারই কাম্য। কিন্তু আপনি যদি বাংলাদেশের ইতিহাসটা দেখেন, ওই যে বললাম রাষ্ট্রপতি সবাই বলে দোয়া পড়ার জন্য, কিন্তু আমি মনে করি রাষ্ট্রপতি পদটা খুবই একটা আলোচনা অনেকের মধ্যে আছে, যেটা কি দলের ভেতর থেকে না বাইরে থেকে। এইটা আপনি যদি আমাকে বলেন, দেখুন, শুধু দলের ভিতর থেকে নয়, এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এবং যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এটাকে যদি আমরা কন্টিনিউ করতে চাই, আমাদের একটা আস্থাবান এবং নৈতিক মানসম্পন্ন, অবশ্যই আমি মনে করি আপনি যেটা বলেছেন, দেখুন, দলের পক্ষ থেকে দিয়েও কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে। আপনি জানেন যে আমাদের দলের না হলেও ইয়াজউদ্দিন, প্রফেসর ইয়াজউদ্দিন আমাদের দলের ছিল। এছাড়াও আমাদের দলেরও ইতিহাস আছে। আপনি একটু আগে উল্লেখ করছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি তো আওয়ামী লীগের ছিলেন। কাজে তবে আমার কাছে মনে হয়েছে যে এটা দিন শেষে দলীয় হওয়া উচিত। আমাদের দলে এমন নয় যে ভালো মানুষ নেই। রাজনীতি করাটাই মানে তো শেরে বাংলায় ফজলুল হকও রাজনীতি করেছেন, রাজনীতি তো করেছেন মোহাম্মদ আলী জিন্নাও, রাজনীতি করেছেন আপনার জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, রাজনীতি করেছেন তো অনেকেই, তাই না? মৌলানা ভাসানীও করেছেন, রাজনীতি করেছে বিচারপতি আব্দুল সত্তার, রাজনীতি করেছেন। কিন্তু দিন শেষে আপনি কতটুকু আপনার পদে নৈতিক থাকলেন, এটা বড় কথা। আমাদের ওই রকমের একজন মানুষ দরকার। মিস্টার সাজেদুল হক রুবেল, আরেকটা লাইন শেষ করি, লাস্ট লাইনটা। রাজনীতি করার মানুষটা এ কারণেই দরকার, কারণ প্রেসিডেন্টের আবার রাজনীতিটাও বোঝা উচিত, কারণ একজন রাজনীতিবিদ উনি সমাজের অনেক কিছু উতরায়ে আসেন, তো সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে অভিজ্ঞ মানুষই ভালো হয়। মিস্টার রুবেল, ধন্যবাদ জিল্লুর ভাই এবং ধন্যবাদ সহ-আলোচক বাবুল ভাই, ফজলে ভাই, বাবুল ভাই এবং চ্যানেল আই বা তৃতীয় মাত্রার দর্শকরা, সবাইকে শুভেচ্ছা। রাষ্ট্রপতি কেমন চান বা রাষ্ট্রপতি কীরকম চাই আমি, তো আমাদের তো চাওয়ার কোনো শেষ নাই, ঠিক আছে? চাইতে কোনো সমস্যা নাই, চাইতে গেলেও ট্যাক্স লাগে না, স্বপ্ন দেখতেও ট্যাক্স লাগে না। তো আমি শিওর যে আপনি কমিউনিস্ট পার্টি থেকে হোক সেটা চাইবেন না। চাইতেও পারি, কোনো সমস্যা নেই তো, ঠিক আছে? চাওয়ার কোনো শেষ নাই। তো তবে আমার হচ্ছে এখন এই মুহূর্তে যা বাস্তবতা, সেই বাস্তবতা থেকে যদি বেছে নিতে হয় যদি বলেন, তাহলে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, জনগণ তাকে ভোট দিছে, তার দলের মধ্যে যারা হচ্ছে সিনিয়র রয়েছে এবং বিশেষ করে সবচেয়ে ক্রাইসিস মোমেন্টগুলোতে যারা হচ্ছে দলের কাণ্ডারির ভূমিকা পালন করেছেন যে বা যারা, তাদের মধ্যে থেকে একজনকেই নেওয়া দরকার আর কি, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক সময় দেখা যায় যে এখানে নানা রকম ব্যাপার স্যাপার হয়। এক সময় আমরা দেখেছি 96 সালে
একটা জাতীয় ঐক্যমত্য সরকার করে তারপর দেখা গেছিল শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিলেন, একদম চেষ্টা করেছে যে একটু ভিন্ন ফ্লেভার যুক্ত করতে। তো ওটা উপর দিয়েই হয়েছে আর কি, সুপারফিশিয়ালি হয়েছে, ভেতরে আসলে কিছুই হয় নাই। তবে এখানে বেসিক একটা ব্যাপার মনে রাখতে হবে যে 90-এর গণঅভ্যুত্থান এবং 91-এর সেই সংশোধনীর পর বাংলাদেশের যে সংসদীয় পদ্ধতির সরকারের যে যাত্রা, সেই যাত্রার মধ্য দিয়ে আমরা যেটা করেছিলাম যে আমরা তো আগে প্রেসিডেন্টদের বিরুদ্ধে লড়াই করতাম। হ্যাঁ, যখন আমি ছাত্র আন্দোলন করতাম, আমরা আমাদের বড় ভাইরা ছাত্র আন্দোলন করছে হচ্ছে প্রেসিডেন্টদের বিরুদ্ধে। তো স্বৈরাচার প্রেসিডেন্টকে উৎখাত করার পর আমাদের একটা ধারণা হলো যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এক মাথা দিয়ে চলবে না, 300টা মাথা থাকবে, এবং এখানে একটা খুবই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশে পশ্চিমা ধাঁচের একটা গণতান্ত্রিক দেশে বাংলাদেশ রূপান্তরিত হবে। সেই প্রত্যাশাতেই তো যাত্রা শুরু। কিন্তু কালে কালে দেখা গেছে যে প্রাইম মিনিস্টাররা অত্যন্ত ক্ষমতাসীন হয়ে গেছেন। আসলে ওটা সংবিধানের সমস্যা ছিল না, পার্লামেন্টের সমস্যা ছিল না, সমস্যা ছিল আমাদের সংস্কৃতির সমস্যা ছিল। ফলে আমরা টিভি চ্যানেলকে বলতাম সাহেবের বাক্স, তারপর দেখলাম যে সাহেব বিবির বাক্স, এবার হয়ে গেল বিবি গোলামের বাক্স, সাহেব বিবি গোলামের বাক্স হয়ে গেল। মানে দেখা গেল সাহেব নাই কিন্তু সাহেব তন্ত্র রয়ে গেল, স্বৈরাচার নাই, স্বৈরতন্ত্র আস্তে আস্তে আরও বিকশিত হয়ে সর্বশেষ 24-এতে প্রকট অবস্থা ধারণ করলো আর কি। তো এটার পর যেটা মনে হয়েছিল যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি আবার গণতান্ত্রিকভাবে মেরামত করতে হয় তাহলে একটা পাওয়ার অফ ব্যালেন্স দরকার, এবং সেই ব্যালেন্সের ক্ষেত্রে রাষ্ট্রপতির কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়ানোর কতগুলো প্রস্তাব আলোচনা এসছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই প্রস্তাবগুলো অনেকটা হলো যে জোর করে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আটোসাটো করে দাও, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কাটল করে দাও, সেটা না করলো। যাই হোক, এখন যে জায়গাটা এসছে হয়তো এটা ভিন্ন আলোচনা হতে পারে, ভিন্ন সাবজেক্ট এজেন্ডা হতে পারে, যে সংশোধন না সংস্কার। ওই আলোচনার মধ্যে আমরা অনেক করেছি, আবার ভবিষ্যতে করব। ওই আলোচনার মধ্যে যেটাই হোক, দুইটা পথে যেই পথেই আপনি যান, 31 দফাতে যান আর আপনি জুলাই চার্টারে যান অথবা ম্যানিফেস্টোতে যান, যেভাবেই যান, কিন্তু আপনার তো এখানে হচ্ছে একটা রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। রাষ্ট্রপতির যে গুরুত্বের জায়গায়, রাষ্ট্রপতির যে মর্যাদার জায়গায়, তার যে কার্যক্ষমতার জায়গায়, সেই জায়গায় তো কিছুটা একটা রিঅ্যারেঞ্জ হবে এবং সে আরও গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসবে। এতকাল হয়তো আমাদের ব্রিটিশ ইয়ারদের মতো ছিল আর কি, তাদের একটা ডায়লগ আছে যে আওয়ার কিং ক্যান্ট ডু এনি রং, আমাদের রাজা কোনো ভুলই করতে পারে না, কারণ রাজা কিছুই করতে পারে না, রাজার কোনো ক্ষমতাই নেই। তো আমাদের রাষ্ট্রপতিরও কিন্তু কোনো ক্ষমতাই ছিল না, তো সে কোনো ভুলই করে না। তো রাষ্ট্রপতির এখন ভুল করার সুযোগ তৈরি হবে আর কি। যেহেতু রাষ্ট্রপতির ভুল করার অপশন আপনি দিবেন, রাষ্ট্রপতির ক্ষমতাটা একটু বাড়াইয়া দিবেন, ফলে রাষ্ট্রপতি চুজ করবার ক্ষেত্রে আগের মতো হচ্ছে একটা করে ফেললেই হবে না আর কি। হ্যাঁ, নানান রকম ঝুঁকি টুকি হবে। বিএনপির তো আবার ইতিহাস আছে, রাষ্ট্রপতি নিজের রাষ্ট্রপতি বদল করার ইতিহাস আছে, ঠিক আছে। মনে পড়ে 2002 সালে জুন মাসে আপনার ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে বিদায় দিতে হয়েছিল, সে আবার বেড়ে গিয়ে আবার আরেকটা রাজনৈতিক দল তৈরি করছিল, সেই অভিজ্ঞতাও আছে। মানে লয়াল থাকলেও সমস্যা, আবার হচ্ছে বেশি স্বাধীন হইলেও সমস্যা, এই দুয়ের মধ্যে তো একটা মাঝখানে আপনাকে সমন্বয় করতে হবে। তবে আমার পৃথিবীর বিভিন্ন দেশের এই পার্লামেন্টারি সিস্টেমের রাষ্ট্রপতিদের মধ্যে একজন রাষ্ট্রপতি খুব ভালো লাগতো এবং তিনি ছিলেন নন পলিটিক্যাল। কিন্তু নন পলিটিক্যাল হইলেও তাকে খুব বেশি এন্টি পলিটিক্যাল আমার কোনো দিন মনে হয় নাই। আমাদের দেশের সমস্যা হচ্ছে কি, আমাদের নন পলিটিক্যাল বা আমাদের সুশীল সমাজ অনেক সময় এন্টি পলিটিক্যাল হয়ে যায়। আপনি নন পলিটিক্যাল হন, এটা কোনো ব্যাপার না, আপনি নন পার্টিজান হন, এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি এন্টি পলিটিক্যাল হন এবং আপনি যদি গোপনে গোপনে পলিটিক্স অফ ডিপলিটিক্যালাইজেশন, বিরাজনীতিকরণের রাজনীতি করেন, এটা আমাদের সুশীল সমাজরা করতো এবং তারা এই 18 মাস ভালো খেলা খেলেছে। কিন্তু এই 18 মাসটা তারা তাদের খেলাধুলা খুব ভালো খেলেছেন, ফলে এরকম বলতে এখন আমি খুব ভয় পাই। যেমন এক সময় এপিজে আবুল কালাম, যার কথা বলার জন্য কথা বললাম, ভারতে, তাকে আমার খুব ভালো লাগতো, খুব শ্রদ্ধা করতাম। তো ওই রকম মানুষ তো আমার দেশে নাই। যেহেতু আমার দেশে নাই, অতএব নন পলিটিক্যাল বা সুশীল সমাজের দিকে আমার মনে হয় তাকাবার এখন কোনো সুযোগ নাই আর কি। থ্যাংক ইউ মিস্টার ফজলুদ্দা বাবুল, আপনি আর কিছু যোগ করবেন এই জায়গায়? বা এখানে যোগ করবার বিষয় হচ্ছে যে পারফেক্ট উদাহরণ এপিজে আবুল কালাম আজাদ আমাদের দেশেও যে নেই তা নয়, আছে, অনেক মানুষ আছে। এখন ঝুঁকি নিয়েন না, জি, এখন ঝুঁকি নেওয়া দরকার না, ঝুঁকি নেওয়া না নিয়ে আমি বলছি না। রাজনীতিতে ঝুঁকি প্রত্যেক দিনেরই ঝুঁকি, এবং রাজনীতিতে এটাও একটা রাজনীতির অংশ। কিন্তু বাংলাদেশের রাজনীতিটা একটু অন্যরকমই। আমাদের সাথে বড়জোর পশ্চিমবঙ্গ
রাজনীতি ম্যাচ হয়। আর কোনো দেশের খুব একটা হয় না আমার দেখা মতে, কারণ আমাদের ভারতীয় উপমহাদেশের অনেক দেশেই আমার যাবার অভিজ্ঞতা হয়েছে। এমনকি দিল্লির সাথেও মিল হয় না, কিছুটা পাঞ্জাবের সাথে হয়, সাউথের সাথে তো নাই। তো এইখানে আপনাকে অবশ্যই এই দেশের মাটি মানুষের সাথে পরিচিত মানুষই লাগবে এবং সে মানুষটা এখানকারই হতে হবে। আমরা কিন্তু 18 মাসে দেখেছি, আমরা বাইরে থেকে লোক এনেও কিন্তু আমরা 8 মাসে কিছুই তেমন করতে পারিনি, দিন শেষে একটা খিচুড়ি বানিয়েছিলাম আমরা। এবং আমার কাছে এখন মনে হয়েছে ডেমোক্রেসিটাকে আমাদের অনগোয়িং করা উচিত। এটা আমার হিসাব বিজ্ঞানের একটা প্রিন্সিপাল হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। মানে আমাদের ধরে নিতে হবে যে বিজনেস উইল নট ফিনিশ ইন 2 years or 3 years. It will be a going concern concept. So the politics, this democratic system should be on a going concern. And the people should decide. President যিনি হোক উনি তো সংসদের মাধ্যমেই হবেন। আর একদম অপ্রিয় সত্য কথা হচ্ছে এটা নিয়োগ দিবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর আমার মনে হয়েছে যে নিয়োগ দিবেন মানে তিনি যাকে চাইবেন আর তিনি যাকে চাইবেন, নিয়োগ তো ভোটের মাধ্যমে হবে। থ্যাংক ইউ। তো আমার মনে হয়েছে উনি ভালো মানুষকেই চাইবেন, উনি যথার্থ মানুষকে। একটা বিষয় বোধহয় আমাদের মানে আমি যদি মিস্টার রুবেলের কথা বুঝে থাকি তাহলে যে বাংলাদেশের বাস্তবতায় অতিরিক্ত সুশীল দিয়ে আসলে রাজনৈতিক কর্মকাণ্ড চলে না। আমি ঠিক ওইটাই বুঝাতে চেয়েছি যে রাজনীতিটা জনগণের সঙ্গে সম্পৃক্ত একটা বিষয় এবং এটা বোঝার জন্য আসলে রাজনীতিবিদই দরকার। এখন এর মধ্যে যা ভালো অপশনস আছে সেটা অনেকে মনে করেন। আমি একটু দেশের সাম্প্রতিক জ্বালানি সংকট একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং খুব ছোট্ট করেই এই পর্বটা শেষ করতে চাই। এই সংকটের কারণ কি এবং এই যে সংকটটা হবে এই সংকটের জন্য প্রস্তুতি কি আমাদের সরকারগুলোর, আমি এই সরকারের কথা বলবো না, কখনো ছিল বলে মনে হয়, বা আজকেও যেগুলো সলিউশন হিসেবে দেখা হচ্ছে সেগুলো কি পিসমেল সলিউশন নাকি লং টার্ম সাস্টেইনেবল সলিউশনের পথ খোঁজা হচ্ছে? জি ধন্যবাদ। একটা খুবই সময় উপযোগী বিষয়। বাংলাদেশের বিগত 10, 15, 20 বছর কোনো সরকারই সাস্টেনেবল জ্বালানি নিয়ে কোনো নীতিমালা থাকে কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। সাস্টেনেবল পদক্ষেপের প্রথম পদক্ষেপ হওয়া উচিত হচ্ছে যে আপনার অন্তত 3 থেকে 4 মাসের মজুত থাকবে, যেটা কখনোই 20-25 দিন, বড়জোর 1 মাস কোনোদিনও ক্রস করেনি। দ্বিতীয় হচ্ছে সাস্টেনেবলের আরেকটা ক্রাইটেরিয়া উচিত যে আমাদের যা আছে তা আমরা মানে প্রতিনিয়ত সেটা অনুসন্ধান করছি কিনা, আর কি আছে আর কি আছে। তৃতীয়ত হচ্ছে আপনি দেখবেন যে 15-20 বছর আগে কিংবা বিএনপির লাস্ট টার্মেও অনেক বায়োগ্যাস প্ল্যান্ট আমরা দেখেছি ছোট ছোট ঘরে, বর্জ্য থেকে। সাডেনলি সেটাতে আমরা দৃষ্টিপাত করিনি দীর্ঘদিন, প্রায় 15, 17, 18 বছর। তো এতে করে কি হয়েছে, এখন কিন্তু আজ থেকে 20 বছর আগে কিন্তু সব ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না। এখন কিন্তু ওই যে আপনার একটা ডায়লগ দিতে হবে 100% বিদ্যুতায়ন এলাকা, তো ওইটা করতে যে এখন সবাই বিদ্যুৎ। এবং এই যে বিদ্যুৎটা যে আমরা কিন্তু কিনে আনি, এই কনসেপ্টটা আমাদের, কারণ আমাদের জ্বালানিটা কিনে এনে বিদ্যুৎটা উৎপাদন করতে হয়। এই মুহূর্তে কিন্তু মাত্র 20 দিনের আছে মজুদ, আবারও আছে, আপনার পারচেজ অর্ডার দেওয়া আছে, বাট এটা কখনোই দিস ইজ নট দ্যাট মানে ভারসাম্য ইকুইলিব্রিয়াম স্টেজ না। এইটা মানে আমার চাহিদা এবং যোগান এবং বৈশ্বিক পরিস্থিতিতে অন্তত 90 থেকে 120 দিনের আমার মজুদ থাকা উচিত যদি আমি সিকিউর হতে চাই। কারণ আপনি দেখেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে দীর্ঘদিন থেকে, এখনও চলছে, অনগোয়িং। আপনি মধ্যপ্রাচ্যের সাথে যেটা হচ্ছে এটা কিন্তু আজকে নতুন হচ্ছে না। আবার গ্যাসের ক্ষেত্রে এই যে এলএনজি আমদানি নির্ভর, আপনার একটা জিনিস মিডিয়ায় খুব স্কিপ করা হয়েছে, আন্তর্জাতিকভাবেই করা হয়েছে, আমাদের দেশেও হয়েছে, সৌদি এবং ইয়েমেনের যে যুদ্ধটা, এটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে ওইভাবে আসেনি, আমাদের দেশেও এটা নিয়ে এমন কোনো চর্চা হয়নি। কিন্তু আমি যতটুকু দেখেছি এখানে একটা বিশাল কাহিনী ঘটে গেছে।
তো কাজে মধ্যপ্রাচ্য অশান্ত থাকবে। আমার অভিজ্ঞতায়, আমার 5 বছর ওখানে থেকে ব্যবসা আমি করিনি, অন্যের ব্যবসা আমি করিয়ে দিতাম, আমি চাকরি করতাম। তো আমার যেটা অভিজ্ঞতা, ওনারা যুদ্ধ লেগেই থাকবে। সো আমরা কি করব? আমাদের করা উচিত, আমাদের যে যা আছে, যে যদিও এই যে জামাত ইসলামের আমির, ওনার তো আবার আমিরে জামাত বলেন, তো উনি বলেছেন যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। তো আমি বলি ঘরে ঘরে আমরা সবাই সূর্যের তাপকে ব্যবহার করে, সূর্যের আলোকে ব্যবহার করে আমরা জ্বালানি তৈরি করি, এবং আমরা আমাদের যেসব অ্যাসেট আছে, আমি মনে করি যেটা আমাদের বর্জ্য থেকে গ্যাস সংকট সমাধানের জন্য আমাদের অবশ্যই এটাও রিনিউয়েবলে যেতে হবে। সেটা হচ্ছে যে আমাদের প্রচুর, আমরা এখানে গরুর আমাদের বিশাল একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এবং গরুর যে বর্জ্য, এটা গ্যাসের জন্য খুবই, আমি আরডিএতে দেখলাম, আরডিএ বগুড়াতে, এখানে অন্তত 200টা পরিবার আবাসিক থাকে, অতিথিশালা আছে, মানে গেস্ট হাউস আছে, সেগুলোতে তারা নিজেরা প্রডিউসড গ্যাস তারা চুলায় সাপ্লাই দেয়। তো এটা কিন্তু খুবই সম্ভব, এবং আমি নিজেও এই ব্যবসায় যাচ্ছি, পরিকল্পনা হয়ে গেছে, ল্যান্ড অ্যাকোয়ার হয়ে গেছে। সো এটা আমাদের যে আলো বাতাস যেটা আছে আমাদের, সেটা নিয়ে অন্তত, পাকিস্তান কিন্তু 35% রিনিউয়েবল এনার্জি এখন, অথচ 2010, 11, 12-তে আমি দেখেছি 3 দিন ধরে মোটর বাইক নিয়ে বসে থাকে, ওদের ওই জেন গাড়ি নিয়ে বসে থাকে তেলের জন্য। আমার নিজের চোখে দেখা, করাচি, লাহোর, ইসলামাবাদ, সব জায়গায় একই অবস্থা ছিল। এখন কিন্তু তারা 35% এনার্জি তারা রিনিউয়েবল এনার্জি প্রডিউস করে। সো আমাদের ওই জায়গায় যেতে হবে। ওদের ল্যান্ড অনেক আছে, কিন্তু আমাদের যাই আছে, আমাদের যে বিশাল নদীমাতৃক দেশ আমরা বলি, পানি থাক না থাক সেটা অন্য আরেকটা আলোচনা, পানির আলোচনা, কিন্তু আমরা তো অন্তত এই নদীতেও যদি আমরা সোলার দিয়ে বিদ্যুৎ সাপ্লাই দিই গ্রিডে, আমরা যদি এটাকে 35 না 25 করতে পারি আগামী 5 বছরে, এবারের বাজেটে কিন্তু ঠিক সেরকমই রাখা হয়েছে, সরকারের পরিকল্পনাও তাই। ধন্যবাদ। রুবেল, এক কথা যদি বলতে হয়, এরকম অবস্থা হইল কেন? হইল দুইটা নেগেটিভ নীতির জন্য। একটা হলো ভুল নীতি, আর একটা হলো দুর্নীতি। এবং আপনাকে ধন্যবাদ, আপনি একটা শব্দ ব্যবহার করছেন, সরকারগুলো, ঠিক আছে, এটা খুবই সিগনিফিক্যান্ট শব্দটা। সরকার আমি ব্যবহার করা শুরু করব আরো কিছুদিন পরে। সরকারগুলো, এই সরকারগুলোর ভুল নীতি, এবং আগের সরকারের ভুল নীতি সংশোধনের দায়িত্ব এই সরকারের সহ, মানে 2-3টা সরকার মিলে, এবং এরও আগে, এই সরকারের আগে বা হলো হাসিনা সরকারের আগেরও যে বিষয়গুলো আছে, সবগুলো মিলায় ঝিলায় বলা যায় যে একের পর এক ভুল নীতি, এবং তার সাথে রয়েছে দুর্নীতি। সেই কারণে আজকে আমরা জ্বালানি ক্ষেত্রে একটা চূড়ান্ত সংকটের মধ্যে পড়ে গেছি। আর একটা হলো যে রিসেন্ট যে আপনার গ্যাস সংকট, রিসেন্ট গ্যাস সংকটের ক্ষেত্রে আমার মনে হয় ছোটোখাটো এই ব্যাপারেও একটা হামের টিকা নেই, যেমন একটা কৃতিত্ব আছে ইন্টারিম গভর্নমেন্টের, এই কৃতিত্ব রয়েছে হচ্ছে আপনার ইন্টারিম গভর্নমেন্টের, যে একটা FSUতে এখন দেশ চলতেছে, একটা টার্মিনাল দিয়ে দেশ চলতেছে, দেশের সমস্ত গ্যাস একটা জায়গায়, একটা টার্মিনালে, এক্সেলারেটেড টার্মিনালে হচ্ছে সেখানে আসে, সেখান থেকে হচ্ছে পরবর্তীতে সেই LNG বাংলাদেশে ঢোকে। এই ব্যাপারটা একটা ট্র্যাপের মতো অবস্থা আছে। ওখানে একটা সামান্য ইলেকট্রিসিটি নিয়ে একটা শর্ট সার্কিট হয়েছে, একটা শর্ট সার্কিটে পুরো দেশের গ্যাস সাপ্লাই বন্ধ। এটা একটু আজব ব্যাপার আর কি, একটা মানে শর্ট সার্কিট হয়েছে, পুরো দেশের গ্যাস সাপ্লাই বন্ধ। তবে আমাদের মতো মানুষরা যারা একটু বেশি সন্দেহবাতিকতায় ভুগি আর কি, খুব নেতিবাচক চিন্তা করি আমরা, অনেক সময় দেখি কি, দেখেন এই যে পেট্রোল পাম্পে লম্বা লম্বা লাইন ছিল, হ্যাঁ, কেন লাইন ছিল? মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আমেরিকা ইরানে হামলা করছে, হরমুজ প্রণালীতে সংকট হয়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারের কারণে তেল পাওয়া যাচ্ছিল না, লম্বা লাইন ছিল পেট্রোল পাম্পে। এরপর কি হলো, একটা রহস্যজনক কাজ হলো, জামাত আইসা একটা কমিটিতে ঢুকলো, সরকার একটা কমিটি করলো, 5 জন সমান কমিটি করলো, সকালবেলা লাইন শেষ। এই যে জাদু, সংবিধান সংস্কার কমিশনে আবার আলাউদ্দিনের আশ্চর্য প্রতিরূপের জাদু, না এটা ভালো শব্দ বলতে হবে, এটা হচ্ছে মাজেজা। মাজেজাটা কি? তো আমার মতো নেগেটিভ চিন্তার লোক এটা একটা মাজেজা বাইর করে, সেটা হচ্ছে
দামটা বাড়ছে, দাম বাড়ার ঘোষণা আসছে, সব ঠিক হয়ে গেছে। এখন কি আবার আপনি সিএনজির দাম বাড়াবেন অনেক, আপনি মানে বাসাবাড়ির গ্যাসের দাম অনেক বাড়াবেন কিনা, এইগুলো প্রশ্ন আছে। দেখা গেল সব দাম বাড়লো, আবার সব ঠিক হয়ে গেল। আবার দেখা গেলো আমাদের টকশের আলোচনার সাবজেক্টও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, আমরা আবার অনেক দিনের জন্য ভুলে গেলাম এনার্জি নিয়ে, সাস্টেনেবল এনার্জি, রিনিউয়েবল এনার্জি, এই টার্মগুলোই আমরা আর ব্যবহার করলাম না, ঠিক আছে। আবার বছর খানেক পর আবার এই সমস্ত ব্যবহার করলাম, যখন আবার আরেক দফা হচ্ছে গিয়ে এই গ্যাসের মূল্য বৃদ্ধির দিকে যাচ্ছেন কিনা, এটা একটা প্রশ্ন। এটা হয়তো অমূলক, কিন্তু সন্দেহ তো থেকেই যায় আর কি, যে শেষ পর্যন্ত দেখা গেল এইখানে হচ্ছে এখন আরেকটা দুষ্টু লোকরা একটা কথা বলে আর কি, এই যে আপনার এক্সেলারেট, এই যে কোম্পানি, এই কোম্পানিতে আবার একজন খুব পরিচিত নাম লোক চাকরিতে ঢুকছে রিসেন্টলি, গত বছরের অক্টোবরে। সেই লোকটার নাম হলো পিটার হাস। এই এক্সেলারেট কোম্পানির তিনি এখন হচ্ছে টেকনিক্যাল হচ্ছে অ্যাডভাইজার, ঠিক আছে। তো এইটা হচ্ছে আবার এটা নিয়ে আবার দেখা গেলো যে বিএনপি কোনো বিপাকে ফেলানোর চেষ্টা করছে কিনা। সবাই বলে উনি জিল্লু ভাইয়ের লোক। জিল্লু ভাই এটা ব্যাখ্যা দিয়ে দিবে না, উনি আমেরিকান একটা কোম্পানিতে ঢুকেছেন, অনেক আগেই ঢুকেছেন। আবার এগুলো কিন্তু খুব মজা আছে, যেমন হচ্ছে হ্যালিবার্টন কোম্পানি, ইরাক যুদ্ধের পর আমেরিকান বিরোধী লোক নিয়ে আপনাদের আমেরিকান বিরোধী লোক, আমি তো আমেরিকার বিরুদ্ধে বলতেই থাকবো। যেমন হচ্ছে ইরাকে যে এত কিছু হইলো টইলো আর কি, আমেরিকা ইরাক অ্যাটাক করলো, তখন একজন খুব গুরুত্বপূর্ণ একজন ডিপ্লোম্যাট ছিল, নাম তার ডিক চেনি। ডিক চেনি ইরাক যুদ্ধের পর রিটায়ার করলেন, আমাদের পিটার হাসের মতো করে টোরে ডিক চেনির কিন্তু দায়িত্ব দেওয়া হলো হ্যালিবার্টন কোম্পানিকে, ওই অয়েল কোম্পানির দায়িত্ব গেলেন। কেন যে তারা এইটার মধ্যে এসে ঢোকে, এই এনার্জি সেক্টরে কেন যে ঢোকে ডিপ্লোম্যাটরা এসে শেষে, এটা একটা রহস্য কিন্তু। আরেকটা রহস্য আপনি দেখতে পারেন, কারণ হাফ গ্লাস পূর্ণ বলতে পারেন আপনি খালি না বলে। সেটা হচ্ছে একজন ডিপ্লোম্যাট রিটায়ার করার পর আবার প্রাইভেট জবে যাচ্ছে, এটা একটা শিক্ষণীয় কিন্তু ট্র্যাক চেঞ্জ হচ্ছে কেন, অ্যালার্জি নিয়ে কেন, সেটা ডিপ্লোমেসি নিয়ে একটা ইনস্টিটিউট করতে পারে। আমাদের দেশের আলোচনা কি নিয়ে হচ্ছে? ব্যবসা বাণিজ্য ডিপ্লোমেসির সঙ্গে সম্পর্কিত, সবকিছুই তো পেট্রোল। সো পেট্রোল নিয়ে তো পেট্রো পলিটিক্স হয়, পেট্রো ডলার বলে, পেট্রো ডলারের মতো পেট্রো পলিটিক্স, পেট্রোকেমিক্যাল, পেট্রো ডলার। এটা যে টার্গেট থাকবে, এটা তো টপ লেভেলের। আপনি দেখেন, আপনি যদি আমাদের দেশে যা সব পেট্রোলিয়াম বিদেশি যারা আছে, যেসব কোম্পানিগুলো আছে, এগুলাতে অনেকে আমার বুয়েটের বন্ধু বান্ধব যারা আছে, তারা বলে খুব গর্ব করে বলে আমি অমুক। মানে আপনারা এটা শুধুমাত্র ডিপ্লোম্যাটদের মধ্যে রাখছেন কেন? আমরা কি রিটায়ার্ড আর্মি অফিসারদেরকে দেখছি না, বা রিটায়ার্ড সেক্রেটারিদের দেখছি না, তার বিভিন্ন কোম্পানিতে ঢুকে? পলিটিশিয়ানরাও তো অনেকে কোনো বড় বড় কোম্পানির অ্যাডভাইজার, সেরকম জায়গায় যায় না, ঠিক আছে। আমি যাই, আমি তো মাঝে দিয়ে শেখ হাসিনা ওয়াজেদ পতনের পর, সেই সরকার পতনের পর আমি 11 মাস জব করেছি একই যে। আমি যাই, কারণ আমি জানি এখান থেকে বেরোয়ার পর বা মানে সরকার পরিবর্তনের পর যদি আমি সামনে নমিনেশন না পাই, কিংবা আমি যদি নমিনেশন পেলেও এমপি হতে না পারি, আমার জব করতে হবে। সো আমার তো কোনো অ্যাসেট নাই। আমি আপনার একটা কথাকে একটু কমপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে দুর্নীতি অ্যান্ড ভুলনীতি, যেটার কারণে আমরা, আপনি যেটা সুন্দর ছন্দ মিলিয়েছেন, হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো। কিন্তু কারণ আপনি যখনই নীতির কথা বলবেন, মানুষ খুব খাবে। বাংলাদেশে যেমন একটা খুব মজার বিষয় হচ্ছে কি, আপনি করাপশন বললেই হেভি মজা লাগে, কিন্তু বাস্তব কথায় এসে আপনি যখন মিজারগুলো নিতে যাবেন, ওই যিনি এগুলো বলেন উনিই এখানে বাধা হয়ে দাঁড়ায়। আমি কীরকম একটা উদাহরণ দিই। আপনার এই দুর্নীতি, ভুলনীতি, সকল নীতির উপরের নীতি আমি মনে করি, এবং সবাই মনে করে, যারা রাষ্ট্র সরকারে পড়ছেন তারাও বলবেন এটাই, যে এইটা হচ্ছে রাজনীতি। এই সকল জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং সেটা যখনই আপনি ডেমোক্রেটিক প্রসেসে যাবেন, যখন আপনি সোসাইটিতে, আপনার মনে আছে, আমি আমার দলের একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, যেটা আমার দলের বিপক্ষে যাবে। 90-এ যারা মিনিস্টার ছিলেন, 96 প্রায় 25-30 জন ফেল করলেন। সো ইটস আপ টু দ্য পিপল, হোয়েন দ্য পিপল চয়েস। কিন্তু এটার একটা মানে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে এটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। তাছাড়া আপনি মুখে বলবেন, কারণ এরশাদ যখন আসলো, তখন ওই নৌকায় যখন পানিতে যেয়ে যখন পড়ে যাইতেন,
তখন গান হইতো, কবিতা হইতো, সবাই ও আ করতো। এটা তো হয়েছে না? শেখ হাসিনা ওয়াজেদ উন্নয়নে ভরে দিলেন, তাই না? তো কাজে আমাদেরকে, আমরা কি জানি? আমরা জানি কি যে হোসনি মোবারক, ওয়াও এ গ্রেট লিডার। মামুন আব্দুল গাইয়ুম, ওয়াও এ গ্রেট লিডার। আমরা ছোটবেলায় জানি উনি স্যারকে অনেক ভূমিকা রাখছেন। আপনি ইয়ের কথা আসেন, এই কি কয়, সাদ্দাম। এদেশে তো অনেকের ওই সময় যাদের সন্তানদের জন্ম হয়েছে অধিকাংশ নাম রেখে দিয়েছে সাদ্দাম। কিন্তু আমরা জানি এরা সবাই অটোক্র্যাটিক, লিবিয়ার গাদ্দাফি। কিন্তু এগুলো বিষয় না, বিষয় দিন শেষে whether you are counting your people, whether they are getting their right। 5 বছর পর পর আপনাকে যখনই জাজ করার ক্ষমতা দিবেন, এই সকল নীতিটা শেষ হয়ে যাবে। তারপরও বলি, শফিক রেহমান FCA বর্তমান সম্পাদক একটা কথা লিখেছিলেন 2001-এর দিকে, সেটা হচ্ছে যে গণতন্ত্রের অপরিহার্য অথচ অনাকাঙ্ক্ষিত, সরি নট গণতন্ত্র, উন্নয়নের, তৃতীয় বিশ্বের জন্য উন্নয়নের অনাকাঙ্ক্ষিত অথচ অপরিহার্য উপাদান হচ্ছে দুর্নীতি। মিস্টার সাজেদুল হক রুবেল, টপিকটা পাল্টানোর কথা বলছিলেন যে আমরা পাল্টে ফেলি, এখনই পাল্টে ফেলি, আপনার আপত্তি না থাকতেছি। শুরুতে আমি উল্লেখ করেছিলাম যে ডিফেক এবং AI নির্ভর অপতথ্য, এটা আমরা সবাই জানি যে এখন নির্বাচন বলি, রাজনীতি বলি, ব্যক্তিগত সুনাম বলি এবং জাতীয় নিরাপত্তার জন্য এক ধরনের বাস্তব হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন যে সরকার এই বিষয়ে 2টো প্রকল্প হাতে নিয়েছে। সো আপনার কি মনে হয় যে এগুলো কি হুমকি মোকাবেলার জন্য যথেষ্ট হবে, না কি এখনও এগুলো এক ধরনের অস্পষ্ট ঘোষণার মধ্যেই আছে? আমার মনে হয় এটা সরকারের জন্য খুব প্রয়োজন। মানে যখন যেই ক্ষমতায় থাকবে তার জন্য হচ্ছে গিয়ে একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমি, আপনার মনে আছে কিনা, আপনি এখানে কোনো একটা তৃতীয় মাত্রার অনুষ্ঠানে প্রশ্ন করেছিলেন যে সরকার সবচেয়ে বড় কী সে পড়বে আর কি। তখন আমি বলেছিলাম যে বিএনপি যখন সর্বশেষ ক্ষমতায় ছিল সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, ঠিক আছে? আমরা 8 সালে বোধহয় ফার্স্ট অ্যাকাউন্ট খুলছি ফেসবুকে। ফলে এই ফেসবুকটা যে কি ভয়ঙ্কর একটা ব্যাপার, সেটা কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থেকে সেটা উপভোগ করে নাই, বিরোধী দলের থেকে এইটার সুবিধা পাইছেন। ফলে তিনি যখন ক্ষমতায় এসছেন তখন তাকে কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেটা আমরা আজ থেকে আরও কয়েক মাস আগে, 4 মাস আগে আপনি এখানে আলাপ করছেন, আমরা আলাপ করছি। 4 মাস পরে ধরুন এখানে এসে এখন হচ্ছে সরকার আমাদের মতোই বোঝা শুরু করছে যে, কারণ এইখানে ব্যাপারটা হলো যে শুধু সত্য না, এখানে একটা হচ্ছে যে ইনফরমেশনের সাথে থাকছে মিস ইনফরমেশন, সাথে থাকছে ডিসইনফরমেশন, অর্থাৎ মিথ্যাকে বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে? একদম বিশ্বাসযোগ্য জায়গায় নিয়ে যাওয়া, এবং সেখান থেকে বলা যায় হলো আমার দেশে যত মবের ঘটনা ঘটেছে, ঠিক আছে, শুধু 5ই আগস্টের পরবর্তী না, এর আগেও 5ই আগস্টের পূর্বেও যত মবের ঘটনা ঘটেছে, যত ধরনের ঘটনা, তার সব কিছুর পিছে কিন্তু আছে হচ্ছে সোশ্যাল মিডিয়ার হচ্ছে গিয়ে অপপ্রয়োগ। ফলে এই জায়গাটা নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এখন আপনি নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি কি আবার হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আবার কালাকানুনের চর্চা করবেন, নাকি আপনি এখানে টেকনোলজিক্যালি হচ্ছে মানুষের কাছে মানুষকে একটু সাউন্ড করে দেবেন? যে এখন কিন্তু আমাদের যেটা হয়েছে, ফেসবুকে খুব কম দেখি, আর দেখলেও কোনো কিছু দেখলে পুরোটা বিশ্বাস করি না। আমি আবার হলে ওকে ফোন করি, হ্যাঁ বাবা এটা ফ্যাক্ট চেকে দিয়ে দেখো তো এটা কী হলো, হ্যাঁ আমাদের ছাত্র নেতাদেরকে ফোন করিয়ে যে এটা যে শুনলাম দেখলাম এটা কি ঠিক আছে, এখানে কি লাইক দেওয়া যাবে কি লাইক দেওয়া যাবে না, মানে এখন ওদের কাছ থেকে সাজেশন নিতে হচ্ছে আর কি। ওরা আবার দেখে থেকে বলে হ্যাঁ এটা ফ্যাক্ট, এইটা বলতে পারেন, কমেন্ট করতে পারেন, বা এইটা কমেন্ট করেন না, এটা একদম হচ্ছে এই সোর্সটাই হচ্ছে খুব সোর্স। তো এক ধরনের, আপনি তো দেখি সাংবাদিকদের চেয়েও সিরিয়াস। না এখন হচ্ছে আমাদের সিরিয়াস হতে হচ্ছে, এখানে আমরা ভুলও করছি, উল্টাপাল্টা লাইক দিয়েও হচ্ছে অনেক সমালোচনার শিকারও হয়েছি ভেতরে বা বাইরে। তো সেই কারণে আমরা সিরিয়াস হই। কিন্তু এইরকম একটা বিষয় জনগণকে আসলে একরকম শিক্ষা দেওয়ার ব্যাপার আছে, এইটা করে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আর যদি আপনি আবার নিয়ন্ত্রণ করতে চান হচ্ছে একটু মানে নিপীড়কের মতো, তাইলে আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি দেখেন যে শ্রীলঙ্কা বা নেপাল, বাংলাদেশ এবং দিল্লিতে কিছুটা এই আন্দোলনগুলো সিভিয়ার হয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় স্টিমুলেটরের কাজ করেছিল, ক্যাটালিস্টের কাজ করেছিল আপনার হচ্ছে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া।
হ্যাঁ, মনে করছে ইন্টারনেটটা বন্ধ করে দিলে হ্যাঁ সব ঠান্ডা হয়ে যাবে। কোথায় কোনো কিছু ঠান্ডা হয় নাই। এটা যেমন ঢাকাতে যেমন ঘটেছে, কাঠমান্ডুতে একই ঘটনা ঘটছে, ঠিক আছে। এবং দিল্লিতেও এরকম ঘটনা ঘটতে 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 আবার ঘটলো না, সেটা দিল্লির পার্সপেক্টিভটা ভিন্ন, এই জন্য হয় ভারতের পার্সপেক্টিভ ভিন্ন। সেটা বাংলাদেশের মতো ইউনিটেরিয়ান কান্ট্রি হলে একটা কথা ছিল। তো আপনার সেই ক্ষেত্রে এইটাকে এই বিষয়টাকে মানে জনগণকে সাথে নিয়ে একটু প্রশিক্ষিত করে টেকনোলজিক্যালি সাউন্ড করে দিয়ে এই এআইকে ডিফেন্ড করা দরকার। কারণ এটা এমন হচ্ছে যে আমি বক্তৃতা দিচ্ছি, ঠিক আছে, এবং আমি দেখেছি আমাকে দু একজন পাঠাইছে আর কি। ধরুন আমি কোথাও একটা মানে বাংলায় কথা বলতেছি, দেখলাম যে আমার একটা ভিডিও পাঠিয়েছে আমি ইংলিশে কথা বলি। আমি তো অবাক হয়ে গেলাম, আমি এবার ইংলিশে কবে কথা বললাম? আমি তো ইংরেজিতে কোনো টকশো করি না, কিন্তু আমাদের ইংরেজিতে কথা বলতেছি আমি। মানে এমন আমি নিজেই কনফিউজ যে আমারই মতো তো গলা, আমার মতোই প্রোনাউন্সিয়েশন করতেছে, হ্যাঁ, মানে খুবই বেশি স্মার্টও না, বেশি ইয়েও না, আমার মতোই সে ভুলভাল বলতেছে। তো এটা আমি, কিন্তু এটা আমি না, মানে আমি কনফিউজ আমার ভিডিও দেখে। হ্যাঁ, এটা তো আমি না। তো এটা তো জনগণ যখন হবে, জনগণ যখন দেখবে যে অমুকের বিরুদ্ধে একটা ধর্ম অবমাননার একটা বক্তব্য একজনের মুখ দিয়ে বের করে দেবে, এইটা সত্য অসত্য বুঝার যদি ক্ষমতা না থাকে, তাহলে তো দেশে একটা বড় রয়েট তৈরি হয়ে যাবে। এবং ডক্টর রুবেলের এই কথার সূত্র ধরেই মিস্টার বাবুল, আপনার কাছে আমার প্রশ্ন যে সরকার আসলে কিভাবে নির্ধারণ করবে কোন তথ্য ভুয়া? এই ক্ষমতা যদি সরকারি প্রতিষ্ঠানের হাতে থাকে, যেমন ডিএস এর কথা উনি উল্লেখ করেছেন, এটা একেবারে পুরোপুরি পুলিশকেই সেই ক্ষমতা দেওয়া হয়েছিল যে পুলিশই নির্ধারণ করবে বিচারের আগে যে কাউকে তুলে নিয়ে যেতে। তাহলে রাজনৈতিক সমালোচনাকে অপতথ্য হিসেবে চিহ্নিত করবার ঝুঁকি তো থাকবে কি না, এটা প্রশ্ন আপনার কাছে। এবং একটা স্বাধীন যাচাই এবং আপিল ব্যবস্থা ছাড়া এই উদ্যোগ আসলে যদি সরকারি এই উদ্যোগ বিশ্বাসযোগ্য হবে কি না? জুলু ভাই, আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলেও একটা মধ্যপন্থার দল। এটা আসলে কোনো মানে ফুল স্টপ কোনো কিছুতে দেওয়ার দল নয় যে এইটা এখানে শেষ। আবার এমনও নয় যে এটা যুগে যুগে এটা এর আদর্শটা চেঞ্জ করেছে। এটা যেইটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওইটাই আছে, আর ওইটার মর্ম কথাটাই হচ্ছে মুক্ত তথ্য প্রবাহ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, এবং যেটা আমি নিজেও এনজয় করি। আমি এত টকশো করেছি, আমাকে কেউ একবার বোধহয় সময় টিভি যখন বন্ধ হলো, আমি টকশো করে নামছি, নেমে আপনার এজেন্সির দৌড়ানিত গলির মধ্যে যে একটা ওই গলির চিপার চায়ের দোকানে বসে দুধ চা অর্ডার দিয়েছি। জীবনে দুধ চা খাই না, ওই দিন অর্ডার দিয়ে বসে দুধ চা খাচ্ছি। এনিওয়ে ফোন দিয়েছে, এই আজকেই তোমার কিন্তু সময়ের লাস্ট ডেট, সময় জানো না কি করে। যদিও আমি আমার নেতাকে খুব হাইলি প্রোটেকশন দিয়েছি ওইটাতে। তো যাই হোক, তো এছাড়া আমার চোখে পড়েনি যে কেন এটা বা ওইটা কীরকম। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম 75 পরবর্তীতে এই সংবাদপত্রগুলোর সবগুলো চালু করেছেন, বহুদলীয় গণতন্ত্র, আসলে বহুদলীয় গণতন্ত্র বললেই আমরা ওই শব্দটার মধ্যেই এই স্বাধীনতাটা নিহত। এখন বিষয় হচ্ছে স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে তো আর সভ্যতা ভব্যতা শেষ করে আপনি যা ইচ্ছে তাই। আমি একজন সংসদ সদস্য, লুঙ্গি পরাটা অসামাজিক নয়, কিন্তু আমি লুঙ্গি পরে এখান থেকে বের হয়ে আমার বাসায় হয়তো যেতে পারবো না, কারণ সমাজ এটাকে এখন অ্যাকসেপ্ট করে। সমাজ দেখতে চায় অন্তত পাজামা পরে আছে আমার নেতাটা। সেখানে তো আমরা অনেক ধরনের ভাষা বলছি। একজন তো বলেই দিলেন, তার নাম নিচ্ছে না, নাম নেওয়াটার মতো এমন নামী মানুষও নয়, তো বললেন যে 300 জনই গুন্ডাকে তারেক রহমান নমিনেশন দিয়েছেন। তো এরকম কথা তো যে কেউ বলবে, এখন তার মুখ তো আর আমরা বন্ধ করছি না। তারপরে অনেক সমালোচনা হচ্ছে। এখন আপনি আমার এলাকায় গিয়েছেন, আপনি আমার সম্পর্কে বাজে কথা বলেছেন, আমার ফলোয়াররা জানে, তো আমার ফলোয়াররা তো আমাকে আপহোল্ড করার চেষ্টা করবেন। তো সেরকমটাও ঘটেছে অনেক জায়গায়। তো কাজেই বাক স্বাধীনতা রুদ্ধ করবার বিষয় নয়, কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়ার যে মেনিয়াটা শুরু হয়েছে, বিশেষ করে বাচ্চাদের। আপনি জানেন অস্ট্রেলিয়াতে 16 বছরের নিচের বাচ্চারা সোশ্যাল মিডিয়া কিন্তু ইউজ করতে পারে না। তারপর আপনি ইন্দোনেশিয়াতেও পারেন। আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়া থেকে আসলাম, আমি ওইটা শুনে খুব ভালো লাগলো যে তাই নাকি।
আমাদের কিন্তু বাচ্চারা সোশ্যাল মিডিয়া মানে কি ইন্টারনেট, আপনি অন্য জগতে ঢুকে গেলেন, হি অর শি ইজ নোয়িং এভরিথিং, যেটা অ্যাডাল্ট ছেলে জানলেও অনেক সময় ওটাকে ডাইজেস্ট করতে পারে না, তখন একটা ওই কিশোর বাচ্চা কিন্তু জানছে এটা। সো এইরকম পরিস্থিতিতে আমাদের কিছু কন্ট্রোলিং আনাটা খুবই জরুরি। নেপালেও কয়েকটা সোশ্যাল মিডিয়া তাদের মানে কন্ডিশন মিট আপ না করাতে সেগুলো তারা অফ করে দিয়েছে। আপনি জানেন যে চীনে তো এটা কোনো বিদেশি সোশ্যাল মিডিয়া এখানে তারা অ্যাক্ট করতে দেয় না, উইচ্যাট ছাড়া তারা আরও অনেক আছে, উত্তর কোরিয়া আছে, ইরান আছে, কিন্তু ওগুলাকে আমি ধরলাম না অ্যাজ এ। কিন্তু আমাদের মনে হয়েছে ফার্স্ট বাচ্চাদের আমাদের মনে হয় যে তাদের পরিবার থেকে কন্ট্রোল করা উচিত, এবং এইটা নিয়ে একটা যে এজের যে একটা রেস্ট্রিকশন সেটা দেওয়া উচিত সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে হ্যাঁ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এগুলো আমার মনে হয় যে প্রত্যেকটা লেভেল থেকে যার যার মতো করে এটাকে প্রোটেকশন দিতে হবে। আমার চেহারা ভালো নয়, আমি কালো মানুষ, আমার নেতারা ইআই যখন নতুন আসলো, আমার এলাকার লোকাল নেতারা, বিশেষ করে ছাত্র নেতারা আমার অনেক মানে পাউডার দিয়ে একদম সাদা ফর্সা হুদা বানিয়ে, কারণ তাদের কাছে ওইটাই সৌন্দর্য। সো তার জন্য আমি কয়েকজনকে ফোন দিয়ে বললাম, এই এগুলো কী করছো, কেন, এটা তো অদ্ভুত রকম লাগছে। মানে না ভাই, এটা সবাই খুব পছন্দ করছে। সো আমি অফেন্ডেড ফিল করছি। আমি কয়েকজনকে বলবার পর আমি চিন্তা করলাম যে লেট ইট বি। আমরা তো এখন এমন একটা যুগে যে আমাদের ওই স্তরটা হয়েছে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন তোলা উচিত আমাদের, ওয়েদার উই আর রেডি ফর দিস অর নট। মানে আমরা কি 100% এডুকেটেড বললে আমরা বলি যে অক্ষর জ্ঞান সম্পন্ন, আমাদের কি ওই নৈতিকতা শিক্ষা আমাদের আছে সোসাইটিতে? আমাদের কি এডুকেশনাল লিডারশিপরা তাদের দায়িত্বটা পালন করছে? আমাদের কি রিলিজিয়াস লিডারশিপরা সোসাইটিটাকে কনসোল করার জন্য সেই দায়িত্ব কি তারা পালন করছে? আমাদের সাংবাদিকরা, আমাদের কবিরা, সাহিত্যিকরা, প্রশাসন দল না হয় বাদে দিলেন, তারা হয়ে গেল একটা সাইডে, কিন্তু যারা এই সমাজকে আফোল্ড করবার কথা তারা কি করছে? সো আমাদের ওই জায়গাগুলো আসবার পর আমার মনে হয় আরও অবারিত হওয়া উচিত এই তথ্য প্রবাহটা। কিন্তু ততদিন পর্যন্ত আমাদের এটাকে সেই স্তরে আনা উচিত যেটা ব্রিটিশরা এনেছে, যেটা উন্নত ইউরোপিয়ানরা এনেছে, আমাদের ওই জায়গায় আসা। এটা সবাই স্বীকার করে। কানাডা বোধহয় রিসেন্টলি রেস্ট্রিকশন দিয়েছে, কানাডা। এটা ঠিক যে ডিফেক্ট তৈরিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, কিন্তু এই যে কন্টেন্ট সরানো, অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া বা মামলা করবার আগে যথাযথ বিচারিক একটা প্রক্রিয়া কিভাবে নিশ্চিত করা সম্ভব বলে আপনি মনে করেন? এটা হচ্ছে তো অনেক জটিল বিষয়, এবং যে কোনো প্রযুক্তির ভালো দিক আছে, মন্দ দিক আছে, আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা কাদেরকে দিয়ে কাজ করাবেন। আমাদের দেশে যে হচ্ছে প্রবলেম হচ্ছে, এটা সিভিল ব্যুরোক্রেসির ভিতরে যে সবসময় তো একটা সরকারের প্রতি সরকার তোষণের একটা ব্যাপার থাকে, খুশি করার ব্যাপার থাকে, হ্যাঁ, নেতাকে খুশি করার ব্যাপার থাকে, মন্ত্রীকে খুশি করার ব্যাপার থাকে, এবং এটা খুশি করতে গিয়ে এটা মানে বজঘট লাগায় দেবে আর কি। ঠিক আছে, দেখা গেল যে কোনো সামান্য বিষয়ে স্যার আমি এটা এরকম করছি, ওটা করছি। তো এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই আলাদাভাবে কাজটা শুরু করতে হবে। অর্থাৎ আমার হচ্ছে এটা র্যাবকে দিয়ে না, এটা পুলিশকে দিয়ে না, ঠিক আছে। এইটা একটা হলো সোশ্যাল মিডিয়া ইন্সপেকশনের জন্য এক ধরনের আলাদা একটা মানে মানুষদেরকে নিয়ে কাজ করতে হবে, যারা হচ্ছে বিষয়টাকে মানে মিশন হিসাবে নেবে, যে এটা শুধুমাত্র আমার একটা এই মুহূর্তের এক্সিস্টিং সরকারকে রক্ষা করার দায়িত্ব না, ঠিক আছে। আমার যে দায়িত্ব সেটা হচ্ছে জনগণকে যে বিভ্রান্ত করতে চাচ্ছে, জনগণের মধ্যে যে ক্যাওয়াস তৈরি করার বা জনগণের মধ্যে প্রচণ্ড অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করার যে বিষয় আছে সেটাকে আমরা ডিফেন্ড করতে চাই, ঠিক আছে। হ্যাঁ, ডেমোক্রেসিতে হচ্ছে গিয়ে অবশ্যই সমালোচনা থাকবে, ঠিক আছে। হয়তো একটু বাড়াবাড়ি কথা বলা হবে, 300 জনকে গুন্ডা ডেকে বসছে, হ্যাঁ, এটা একটা বাড়াবাড়ি। কিন্তু 10-20 জন যে গুন্ডা নাই তা তো না, 10-20 জন তো গুন্ডা আসেই, থাকতেই পারে, এবং সেটা তো আবার বলার সাহস থাকতে হবে, সেটাও সুযোগ থাকতে হবে যে আমি যদি বাঙাই বলতে পারি যে ভাই যে 3 জন আপনার গুন্ডা, কিন্তু আবার ঢালাওভাবে গুন্ডা বলাটাও তো ঠিক না। ঢালাওভাবে গুন্ডা বলতে হলে প্রমাণ করতে হবে যে আসলে সে গুন্ডা। আবার ঢালাওভাবে গুন্ডা বললে একটা হয় কি, এই জনগণ কিন্তু এত বোকা না, জনগণের কাছে ওই বক্তৃতা দিছে 300 জন গুন্ডারে নমিনেশন দিছে, এইটা বলার পর যে দিছে
তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তার দলের জনপ্রিয়তা কি বাড়লো? আপনি হিসাব করে দেখবেন, ঠান্ডা মাথা বিবেচনা করে দেখবেন, খোঁজ দেবেন, খবর নেবেন যে জনপ্রিয়তা তাদের ধস হচ্ছে। তারা ধস হচ্ছে। কোথায় তারা ছিল 24 সালে আগস্ট মাসে, আর আজকে কোথায় তারা নেমে আসছে? এবং তারা নেমে আসছে হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে। তারা উল্টাপাল্টা কিছু করে তারা দেখছে সোশ্যাল মিডিয়া তার টিআরপি বাড়তেছে, লাইক বাড়তেছে, ফলোয়ার্স বাড়তেছে, তারা মনে করছে হয়ে গেছে সব কিছু, ঠিক আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা তো আমরা দেখে আসছি যে কোনো একটা কর্মসূচি দিলে যত লাইক পড়ে তত লোক তো মিছিলও আসে না, ঠিক আছে। তত লোক তো তাদের মিছিলে আসে না যত লোক হচ্ছে ওই কর্মসূচিতে লাইক দেয়, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়াতে যত লোক লাইক দেবে তত লোক ভোটও দেবে না তাদেরকে। তো এই বিষয়গুলো তাদের বোঝা দরকার। তো ফলে খুব বেশি উল্টাপাল্টা বক্তব্য বললে বলুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু এটাকে বিকৃত করে আপনি দেখেন না, ওই যে তাদের গাজী নজরুল নিয়ে যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, একবার বললো এইটা এআই, তারপর তারা আবার নিজের একটা এআই বানালো, তারপর বাইরে হলো ওইটা এআই। এই এআই করতে করতে তো মানুষের মাথাই নষ্ট হয়ে যাবে। লাস্ট কোন জায়গায় এসছে আপনি জানেন? কোন জায়গায় গেল লাস্ট এটা এসছে, আমি জিটিভিতে গতকাল টকশোতে ছিলাম, জামাতের এক এমপি বলতেছেন ওনার নাতনি হন। আচ্ছা, যাই হোক, আমরা প্রসঙ্গে ফিরে আসি। আমি তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার মনে হয় ব্যাপারটা আমরা প্রচলিত বিগত সরকার বা হচ্ছে হাসিনা সরকার যেভাবে ডিল করছে, শুধু সেভাবে যদি ডিল করতে চাই তাহলে বিপদ হবে। আবার ইউনূস সরকারের মতো একদম সব কিছু ছাইরা যদি দেন তাহলে তো চরম আরেকটা বিপদ হবে। আমার আপনার কাছে যেটা জানবার, যে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর আমরা দেখলাম এআই সংক্রান্ত নলেজ এবং টেকনোলজি কোঅপারেশনের বিষয়ে আলোচনা হচ্ছে। তো চীনা প্রযুক্তির বিষয়ে পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ উদ্বেগ ও অনেকের আছে। সো চীনা প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে নজরদারি, ব্যক্তিগত গোপনীয়তা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ঝুঁকি, সেটা কি? ধন্যবাদ। আপনাকে আরেকটু বলি, ডক্টর সাজেদুল ভাই উনি একটু আশ্বস্ত হতে পারবেন। এই বিষয়টা ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, আরেকজনের মানে কি বলবো চরিত্র হনন করা, এই জিনিসগুলো নিয়ে সংসদে ব্যাপক আলোচনা হয়েছে। এবং ফরচুনেটলি আমরা দীর্ঘদিন পর, এটা আমার দলের এই কারণে বলছি না, ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্কও নেই, জহিরুদ্দিন স্বপন মাননীয় মন্ত্রী, তথ্যমন্ত্রী, আমার মনে হয় আমরা এই প্রথম খুবই ট্যালেন্টেড এবং এই রিলেটেড মানুষ পেয়েছি মাননীয় মন্ত্রীকে। শুধু তাই নয়, প্রতিমন্ত্রী মহোদয়ও খুবই অ্যাক্টিভ, খুবই সিরিয়াস। আমি নিজেই ওনাদেরকে অনেক প্রশ্নবাণে বিদ্ধ করেছি, এটা অনেক ভাইরালও হয়েছে, বিটিভির কত আয়, এগুলা নিয়ে অনেক কথা হয়েছে। বাট আমি খুবই আশাবাদী এবং সংসদে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সেটা আমি মনে করছি আগামী সংসদে এই রিলেটেড আলোচনা হবে এবং ফার্দার সেটা এজেন্ডায় আসবে এবং সেটা আমরা একটা আইনের দিকে ধাবিত হব। বাট দিন শেষে আবার কি জানেন, দিন শেষে আপনার প্রশ্নে আমি আসছি, এই বেশি সময় নেই শেষ করবার জন্য। জানেন, প্রত্যেকটা প্রযুক্তিরই পজিটিভ দিকই বেশি থাকে। অ্যাটম বোমা তো বানানো হয়েছে, ব্যবহার করবে কিভাবে, কি কারণে ব্যবহার করবে। আপনার বাসার টেলিভিশনের রিমোট আছে, আপনার ছোট বাচ্চাকে আপনি কোন চ্যানেলটা দেখাবেন, রিমোটটা তো আপনার হাতে। তো ওই ক্ষেত্রে আমি ওই চায়নাটাতে আসছি। চায়না নিয়ে ভয়ের কিছু নেই, চায়না কিন্তু এখন পৃথিবী শাসনই করছে প্রায় অর্ধেকটা বিভিন্নভাবে, সেটা আফ্রিকান ইকোনমিতে বলেন, আমাদের সাবকন্টিনেন্টে বলেন। দিন শেষে ভারতও কিন্তু তাদের বাণিজ্য যদি দেখেন, তাদের স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস দেখলে মনে হবে ওয়াও, হোয়াট ইজ দিস। সো এইটাই বাস্তবতা যে আমাদের এই অঞ্চলে, এশিয়াতে চাইনিজ মডেল আমার মনে হয় কাজে দেয়। এবং চায়নারা ব্যবসা বান্ধব, তারা রাজনীতির চেয়ে ব্যবসাটাকে বেশি গুরুত্ব দেয়। তাদের যে প্রযুক্তি আমাদের মনে হয় যে আমাদের দেশের জন্য ভালো হবে। আমরা তো দেশের ভালো চাচ্ছি, দেশের মানুষের ভালো চাচ্ছি। আপনি চাইনিজ কোন প্রযুক্তির কথা বলবেন? এখন তো চায়না সব কিছু বানাচ্ছে সারা, এবং অ্যাপেল চায়নাই কিন্তু প্রডিউস হচ্ছে। আগে হাঙ্গেরিতে হইতো, এখন তো প্রায় সবটাই চায়নাতে হচ্ছে, ভিয়েতনামে হচ্ছে। সো আপনার হোয়াই নট। সো আমার কাছে মনে হয়েছে এই সমঝোতা স্মারকটা বাংলাদেশকে আরেকটু বেটার জায়গাতেই নিয়ে যাবে। আমরা শেষের দিকে মিস্টার রুবেল, ক্লোজিং রিমার্কস, 1-1.5 মিনিট সময়। হ্যাঁ, ঠিক আছে, আমরা চায়না প্রযুক্তি গ্রহণ করব, কোনো সমস্যা নাই, সব প্রযুক্তি গ্রহণ করব। তবে পারবো কতটা সেটার আমার সন্দেহ আছে। আপনি তো এখন পর্যন্ত ART চুক্তি বাতিল করেন নাই, বাণিজ্য চুক্তি বাতিল করেন নাই, রিভিউ করেন নাই।
তো আপনি অনেক কিছু আমাদেরকে বোঝাচ্ছেন, আমরা খুব ভালো লাগছে শুনে শুনে, কিন্তু আসলে কি আমরা করতে পারবো? তাহলে কি বাণিজ্য চুক্তি অলরেডি নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে? হ্যাঁ, এটাও একটা ব্যাপার আর কি। সবই করবেন, বাণিজ্য চুক্তিও করবেন, আমেরিকার সাথে সম্পর্ক করবেন, আবার চীনের সাথেও করবেন, এবং জিও পলিটিক্যালি সামনের দিকে যে চ্যালেঞ্জটা আসতেছে, পররাষ্ট্র নীতি তো এইটাই, আমরা সবার সাথে এইরকম পররাষ্ট্র শেখ হাসিনা দেখাইছিল। হ্যাঁ, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, আমেরিকা সবার সাথে বন্ধুত্ব, আমাদের সবার সাথে বন্ধুত্ব। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার হলো যে বাণিজ্য চুক্তির যে ব্যাপারটা আছে, ওই ব্যাপারটা যখন আমাদের মাথায় আসে, তখন আমার না এই সমস্ত এই জিনিসগুলো খুব ভালো লাগে, কিন্তু কোনোটাই বিশ্বাস হয় না আর কি। ঠিক আছে মিস্টার ফজলে, আমি ওই তথাকথিত মানুষের মতো হেকলিং করলাম, বাট বাস্তব দিন শেষে কি জানেন, আপনাকে দুটোকেই লাগবে বাংলাদেশের জন্য। কারণ আমরা তো এখনো ওই ক্ষেত্রে আমরা তো সেলফ সাফিসিয়েন্ট নই, আমরা তো চায়না হয়ে উঠিনি, আমরা আমেরিকাও হয়ে উঠিনি, এমনকি আমরা সাউথ কোরিয়াও হয়ে উঠিনি। আমরা এখনও প্রত্যেকটা, আমার টর্চ লাইটও চায়না থেকে আসে, আমাদের পড়ালেখা আমেরিকায়, নর্থ আমেরিকায় পড়ে আসলে আমরা নিজেদেরকে খুব সম্মানিত বোধ করি। কাজে আমাদের যে জাতীয়তা বোধ, আমাদের যে শিল্প কারখানা, আমাদের যে সবচেয়ে বড় কথা যে নিজস্ব কর্মসংস্থান, আমাদের ব্রেন না হয়ে ইরানের যে সময় সায়েন্টিস্টরা বাইরে থেকে পড়ে ইরানে এসেছিল, আমাদের ওই রকম দিন সামনে যদি আসে, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আসলে কর্মসংস্থান করতে পারবো, ভালো দিক দেখাতে পারবো। তো কাজেই আমি আবারও বলছি, দেশপ্রেম, সুশিক্ষা, গবেষণা, নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন এবং পরবর্তী প্রজন্মকে স্বনির্ভর করার জন্য, যেটা শহীদ জিয়ার একটা অন্যতম একটা আদর্শ ছিলেন, এবং আমাদের একটা স্বনির্ভর বিষয়ক সম্পাদকও আছে বিএনপিতে। সো উই ওয়ান্ট টু বি সেলফ সাফিসিয়েন্ট, সেরকম একটা স্বপ্ন দেখা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সাজিদুল হক রুবেল এবং মিস্টার ফজলে হুদা বাবুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আমরা কেমন প্রেসিডেন্ট চাই এই প্রসঙ্গ তুলেছিলাম। আমার অতিথিরা যেটা বলছেন, মূল কথা হচ্ছে যে মোটা দাগে ওনাদের চাওয়া একজন রাজনীতিবিদ প্রেসিডেন্ট হলে ভালো হয়। অবশ্যই তিনি যদি সজ্জন হন, তিনি যদি শিক্ষিত হন, মার্জিত হন, অভিজ্ঞতা সম্পন্ন হন, এবং সবার অ্যাক্সেস যদি দলমত পথ নির্বিশেষে সকলের অ্যাক্সেস যদি তার কাছে থাকে, সেরকম একজন মানুষ যেন রাষ্ট্রপতি হন, এবং যিনি রাষ্ট্রের মর্যাদাকে বাড়িয়ে তুলতে পারবেন। জ্বালানি সংকট নিয়ে কথা হচ্ছে, ভুল নীতি দুর্নীতির প্রসঙ্গ আলোচনায় এসছে, এবং আরও একটা বিষয় যে এই বিষয়ে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের থাকা দরকার, তার একটা অনুপস্থিতি আমরা লক্ষ্য করি। আমরা অনেক সময় পলিসি নিয়ে আলোচনা করি, পলিসি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাকে ডেলিভার করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, সেই জায়গায় আমাদের দুর্বলতাটা লক্ষণীয়। বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক এবং ন্যায়সঙ্গত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শাসনের কথা বলছে, কিন্তু দেশের ভেতরে ব্যক্তিগত তথ্য সুরক্ষা, অ্যালগোরিদমিক স্বচ্ছতা এবং নাগরিকের প্রতিকার পাওয়ার ব্যবস্থাটাও কিন্তু নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপতথ্যের বিরুদ্ধে শুধুমাত্র প্রযুক্তি যথেষ্ট নয়, এখানে রাজনৈতিক দল, সরকার এবং প্রভাবশালী গোষ্ঠীগুলোর তারা নিজেরা যেন সংঘবদ্ধভাবে প্রচারণা এবং বিভ্রান্তিকর তথ্য ব্যবহার না করেন, এই বিষয়টাকেও নিশ্চিত করতে হবে, এবং তাদের জবাবদিহির বিষয়টাকে নিশ্চিত করতে হবে। কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পটবাহিনীর যে প্রভাব দেখি, এবং এর বেশ কিছু প্রায় সবটাই বলা ভালো একাধিক রাজনৈতিক দল কর্তৃক নিয়ন্ত্রিত, এবং এখানে যে পরিমাণ অশ্লীলতা বা সীমা ছাড়ানো কথাবার্তা, অন্যের মানহানিকর কথাবার্তা ছড়ানো হয়, সেটার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোও কিন্তু অনেকাংশে দায়ী। কাজেই এই বিষয়টা কীভাবে নিশ্চিত করা হবে সেটাও কিন্তু ভেবে দেখবার বিষয় আছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।